ঢাকা কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্ররা যাদের সমাজ বিজ্ঞান রয়েছে তাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রতি বুধবারের ন্যায় আজকেও যথারীতি এই বুধবারে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আকম রফিকুল আলম, সহযোগী অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা জানো যে আমরা ইতিমধ্যে নবম অধ্যায়টা শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা বলেছিলাম যে নবম অধ্যায়ে কী কী বিষয়ে আমরা আলোচনা করব। সেইখানে আমরা অর্থনৈতিক ব্যবস্থা, এই অধ্যায়ে কী কী আছে তোমরা জানো। এরই মধ্যে যে আমরা অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই প্রভূত বিষয়গুলো রয়েছে। তো সেইখানে আমরা ইতিমধ্যেই আমরা অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা শুরু করেছিলাম। আমরা অর্থনৈতিক ব্যবস্থার অংশ হিসেবে আমরা কি আলোচনা করেছিলাম, যে সম্পত্তি। আমরা সম্পত্তির সংজ্ঞাটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব, যে গত ক্লাসে আমরা তোমাদের বলেছিলাম যে সম্পত্তির বিবর্তনটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা আবার একটু রিভিশন দিয়ে নিই যে সম্পত্তি বলতে কি বুঝি। তোমরা জানো যে ইতিমধ্যে যে আমরা যে সম্পত্তির সংজ্ঞা বা এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, তারপরেও একটু আমরা শুরু করছি। তো সম্পত্তি বলতে কি বুঝি আমরা? সম্পত্তি বলতে বোঝায় এমন বিষয় বা বস্তু, ঠিক আছে, এমন বিষয় বা বস্তু কিন্তু কি আছে, যার উপযোগিতা রয়েছে, ঠিক আছে। তাহলে সম্পত্তি বলতে বোঝায় এমন বিষয় বা বস্তুকে যার কি আছে, যার উপযোগিতা রয়েছে। তো ক্লিয়ার? এবং যাতে সমাজ কর্তৃক মানুষের অধিকার স্বীকৃত। তাহলে কি বলতে আমরা সম্পত্তি বলতে কি বুঝি? তো সম্পত্তি বলতে বোঝায় এমন বিষয় বা বস্তুকে যার কি আছে, উপযোগিতা আছে, অর্থাৎ ইউটিলিটি রয়েছে, এবং যাতে সমাজ কর্তৃক মানুষের অধিকার হিসাবে স্বীকৃত। তো এই হচ্ছে যে সংক্ষেপে সম্পত্তি। আমরা আবার একটু রিভিশন দিয়ে নিলাম। এখন আসো যে আমরা আমাদের আজকের আলোচনার বিষয়ে যাই। আজকে আমরা কি করবো, এই যে সম্পত্তি, তার বিবর্তনটা কিভাবে। আজকে দেখো, আজকে কি সম্পত্তিতে কি ব্যক্তিগত মালিকানা না, আমরা একটা পুঁজিবাদী সমাজে বাস করতেছি, গণতান্ত্রিক এবং পুঁজিবাদী সমাজে আমরা বসবাস করতেছি। কিন্তু এই যে সম্পত্তির আজকে ব্যক্তি মালিকানা, তাই না, কিভাবে হলো? সেই জিনিসটা তো একদিনে ঘটে নাই। তাহলে আমরা যুগ হিসাবে আমরা যুগের পর্যায়গুলো ধরে আমরা আলোচনা করব। আমরা এখানে দেখো 4টা যুগকে আমরা ফাইন্ড আউট করছি। সমাজবিজ্ঞানীরা 4টা যুগকে ফাইন্ড আউট করে সম্পত্তির বিবর্তনটা আলোচনা করেছেন। তাহলে 1 নম্বর হচ্ছে আদিম যুগ ও সম্পত্তি, তারপরে পশুপালন যুগ ও সম্পত্তি, তারপরে কৃষি যুগ ও সম্পত্তি, তারপরে শিল্প যুগ ও সম্পত্তি। তাহলে এখন আসো যে আমরা আদিম যুগ ও সম্পত্তিটা দিয়ে শুরু করি। আদিম যুগ কি? যে মানুষের শুরুর যে যুগটাই, আসলে যে যুগটাই ছিল মানব সভ্যতার শুরুর যুগটাই হচ্ছে আদিম যুগ। যে আদিম যুগে দেখো সম্পত্তিটা কি ছিল। আদিম যুগে প্রথম দিকে বা আদিম যুগের শুরুর দিকে প্রকৃতিতে অজস্র কি সম্পদ থাকলেও, তাই না, অনেক সম্পদ ছিল শুরুতে, কিন্তু তা তেমন কি হয় নাই, ব্যবহার উপযোগী করে গড়ে তোলা সম্ভব হয় নাই, অর্থাৎ সেটা ব্যবহার উপযোগী ছিল না। কি কারণে ছিল না? দেখো, আদিম যুগের মানুষের সেই ধরনের কি ছিল না, প্রযুক্তি ছিল না বা কলা কৌশল ছিল না। থাকলেও সেগুলো ছিল কি খুবই নিম্নমানের, ঠিক আছে। অর্থাৎ দেখো, আদিম যুগের মানুষের প্রযুক্তি বা কলা কৌশল ছিল খুবই নিম্নমানের। যেমন এগুলো কি ছিল? যেমন ছিল তোমার তীর, ধনুক, বর্ষা, ছুঁড়ে মারার জন্য পাথর, মৃত্তিকা খণ্ড, গাছের ডাল ইত্যাদি হচ্ছে কি সে যুগের অর্থনৈতিক বস্তু সংগ্রহের কৌশল, ঠিক আছে। এগুলো হচ্ছে সে যুগের অর্থনৈতিক বস্তু বা সংগ্রহের কৌশল। অর্থাৎ এগুলো কিন্তু উৎপাদন কৌশল না। যেহেতু তোমার প্রাকৃতিক সম্পর্কে, আদিম যুগে প্রাকৃতিক সম্পদকে
তেমন একটা ব্যবহার উপযোগী করে গড়ে তোলা যায়নি বা তেমন একটা প্রয়োজনও হয়নি, সেহেতু সমাজবিজ্ঞানীরা বলেন যে সেখানে সম্পত্তি বলতে যা ছিল তা হলো বন জঙ্গলে থেকে সংগ্রহিত কি ফলমূল, খাদ্য উপযোগী লতা পাতা, সবজি, তারপরে শিকারলব্ধ পশু পাখি, পাখির ডিম, মাছ এবং অন্যান্য জলজ প্রাণী। তাহলে দেখো সমাজবিজ্ঞানীরা আরো বলেন বা তারা যে কথাটা আরো বলছেন যে এই যে আদিম যুগের এই যে তীর, ধনুক, বর্ষা, পাথরখণ্ড ইত্যাদি কৌশল যা অর্থনৈতিক বস্তু বা জীবন ধারণের জন্য খাদ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হতো, তা মূলত ছিল ব্যক্তিগত নিয়ন্ত্রণে বা অধিকারে। এগুলো কারো ব্যক্তিগত নিয়ন্ত্রণে থাকলেও তারা যে এগুলো সংগ্রহ করত, এই যে সংগৃহীত ফলমূল, ঠিক আছে, বা শিকারলব্ধ পশু পাখি, মাছ ইত্যাদিতে ব্যক্তিগত মালিকানা তেমন ছিল না। সবাই মিলেই একসাথে কি করতো, শিকার করত এবং সবাই মিলেই দলবদ্ধভাবে প্রকৃতির এসব খাদ্য সামগ্রী বা পশু পাখি যেগুলো সংগ্রহ করত এবং একসাথে তারা এগুলো ভোগ করত। এবং দেখো সবচেয়ে মজার ব্যাপার কি, তারা একসাথে মিলে এগুলো ভোগ করতো বা একসাথে মিলে এগুলো সংগ্রহ করত। আবার সংগ্রহ এবং শিকার যখন মিলতো না, তখন সবাই মিশে কি করত, উপবাসে দিন কাটাতো। তখনকার অর্থনীতিকে যে এই অবস্থাটাকে বোঝানোর জন্য কি বলা হতো, লাইফ ওয়াজ আইদার ফিস্ট অর ফাস্ট, অর্থাৎ জীবন ছিল ভুরি বুঝে পরিপূর্ণ অথবা অনাহারে জর্জরিত। তো অর্থাৎ দেখো যে যেহেতু কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না এবং আদিম যুগে এই সময়ে শিকার ভূমি বা জলাশয়, ফলমূল সংগ্রহের বনজঙ্গল ইত্যাদিতে কোনো ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হয়নি। ঠিক আছে, ব্যক্তিগত মালিকানা স্বীকৃত না হলেও যে ধরো বেশি শিকার করত বা শিকারের দক্ষতা দেখাতে পারতো, সে হয়তো মাছের মাথাটা পশু পাখির যেটা শিকার তার মাথাটা পেত বা রানটা পেত, এরকম কিছু দেখা যেত আর কি। কিন্তু তারপরেও সামগ্রিকভাবে সেখানে ব্যক্তিগত সম্পত্তির কোনো তখন পর্যন্ত উদ্ভব ঘটেনি। আর যেহেতু কৃষির আবিষ্কার হয়নি, তাই ভূমিতে ব্যক্তিগত মালিকানা ছিল না বললেই চলে। তবে এই সময়টাকে মার্ক্সবাদীরা বলেন যে সাম্যবাদী সমাজ হিসাবে তারা স্বীকৃতি দান করেন, বা তারা বলেন এই সময়টা হচ্ছে আসলে সাম্যবাদী সমাজ দেখা গেছে। কিন্তু কিছু পুঁজিবাদী বা অন্য কিছু সমাজবিজ্ঞানী যেমন লুই, তারা কিন্তু আবার এটাকে স্বীকার করেন নাই। তারা বলেন যে ওই সময়ও ব্যক্তিগত মালিকানা ছিল। মার্ক্সবাদীদের এই ধারণাটা ভুল। তাহলে এখন আসো যে আমরা দ্বিতীয় পর্যায়ে যাই, পশুপালন যোগ ও সম্পত্তি। আদিম যুগের এই যে উল্লেখিত সমাজটা কি হয়, বিবর্তিত হয়ে এসে পশুচারণ বা পশুপালন সমাজে রূপান্তরিত হয়। কেননা দেখো যে কি জন্য যে এটা কেন হয়, যে বনের পশুকে তারা ক্রমে কি করে, গৃহপালিত বা মানে পোষ মানাইতে বা গৃহপালিত করতে শিখে গেছে। বস্তুত প্রাকৃতিক সম্পদকে প্রত্যক্ষভাবে ভোগ না করে তার থেকে যে বাড়তি উৎপাদন করা যায়, ওই কৌশলটা, এই যে এইটা যদি একটা পশু শিকার করছে, ধরো একটা গরু শিকার করছে, একটা ছাগল, একটা হরিণ, একটা মহিষ বা এই ধরনের যখন তারা শিকার করলো, তারা এই যে বাড়তি, ঠিক আছে, এটাকে একবারে ভোগ না করে, ঠিক আছে, বাড়তি উৎপাদনের জন্য রেখে দেওয়া বা করা, এই কৌশলটা তখনকার সমাজে কি করছে, একটা বৈপ্লবিক পরিবর্তন আনছে। পশু পাখির শিকার বক্ষণ করতে থাকলে কি হবে, একসময় ঘাটতি দেখা দিবে। ঠিক আছে, তাই কি হচ্ছে যে পশুপালন সমাজে পশুকে প্রতিপালিত করে বা লালন পালন করে তার দুধ, মাংস, চামড়া ও পশমের ব্যাপক ব্যবহার শুরু করে। তার ফলে দেখো কি হচ্ছে, দুধ ও মাংসের তৈরি খাদ্যে বৈচিত্র্য আসে, অর্থাৎ খাবারে তাদেরকে যে দৈনন্দিন খাবার দাবারে বৈচিত্র্য আছে। তাই এই যুগের অর্থনীতিকে
এক অর্থে কি বলা যায়, দেখো এই যুগে অর্থনীতিকে এক অর্থে উৎপাদন অর্থনীতিও বলা যায়, কারণ তারা তখন উৎপাদন করা শিখে গেছে। যে এই যে বাড়তি পশুটা না খেয়ে তারা রেখে দিচ্ছে, তার থেকে যে আবার পরিবর্তন আবার উৎপাদন করা যাচ্ছে বা পুনরুৎপাদন করা যাচ্ছে, এই জিনিসটা তাদের মাথায় চলে আসছে। এবং ফলে পশুচারণের মাধ্যমে এক থেকে একাধিক পশু উৎপাদন করা সম্ভব হয়। পশুপালনের এই যে যাযাবর জীবনে কি প্রথমবারের মতো ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব ঘটে। দেখো ওইখানে কিন্তু তারা শিকার করতে একসাথে খাইতো, তাদের মধ্যে কিন্তু ছিল না, একসাথে পাইলে খাইতো, না পাইলে উপবাস থাকতো, কোনো ব্যক্তিগত তেমন সম্পত্তি ছিল না। এই যে তখন বাড়তি উৎপাদন করা শুরু করলো, এই যে তখনই কি হলো, ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটলো বা ধারণা। সমাজবিজ্ঞানীরা এই জন্য বলেন কি, সমাজবিজ্ঞানীরা মনে করেন যে দক্ষতা অনুযায়ী কেউ বেশি বা কম পশুকে গৃহপালিত করেছে, ঠিক আছে, অর্থাৎ দক্ষতা অনুযায়ী কি করছে, কেউ কম বা কেউ বেশি পশু পাখিকে গৃহপালিত করছে। তবে এই সময় কিন্তু বিনিময় প্রথারও উদ্ভব ঘটে। এই সময় কি হচ্ছে, এই সময় আরেকটা জিনিস ঘটছে প্যারালাল, যে বিনিময় প্রথার উদ্ভব ঘটছে। অর্থাৎ তারা যে গৃহপালিত পশু, তাদের যে প্রয়োজন, যাদের বাড়তি আছে গৃহপালিত আছে, তারা সেটা কি করে, বিনিময় করে। এবং এই বিনিময় করার মাধ্যমে আস্তে আস্তে কি হয়, যে সমাজে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটে এবং বিস্তৃতি ঘটে। এতে করে সীমিত পরিসরে কি হয়, ব্যবসা বাণিজ্যেরও প্রচলন শুরু হয়। তারপরে দেখো যে ব্যবসা বাণিজ্যের প্রচলন হয়, যাদের বেশি তারা এটা করতে পারে, তারা তখন অন্য কাজেও মনোনিবেশ করতে পারছে। যারা বেশি কি করছে, গৃহপালিত পশু পাখি বা এগুলো বেশি পালতে পারছে, তখন তারা বিনিময় করে অন্য সম্পত্তিও তারা অর্জন করা শুরু করলো। এবং তার ফলে তারা কিন্তু আস্তে আস্তে অন্যদিকে ব্যবসা বাণিজ্যের দিকেও তারা ঝুঁকে পড়লো। যেহেতু পশুতে ব্যক্তিগত মালিকানার উদ্ভব হয় বলে দান, ঠিক আছে, উত্তরাধিকার, বন্ধকি, লগ্নি ইত্যাদি অর্থনৈতিক ক্রিয়াকর্মেরও প্রচলন শুরু হয়, তাই না? দেখো যে সাথে সাথে এই জিনিসগুলো চলে আসছে, যে লগ্নি করতেছে, তারপরে উত্তরাধিকার চলে আসছে, যে তার বাড়তি পশু কে পাবে, তার বাড়তি সম্পদ কে নেবে, এই ফলে উত্তরাধিকার প্রথা, বন্ধকি, আরেকজনের কাছে এটা দিলাম, যে তুমি ঠিক আছে এটা লালন পালন করে পরে হলে আমাকে দিবা, লগ্নি ইত্যাদি অর্থনৈতিক ক্রিয়াকর্মেরও প্রচলন শুরু হয়। তো এইভাবে দেখা যায় যে পশুপালন যুগেও সম্পত্তিটা আমরা এরকম দেখতে পাই। তারপরে আসো যে কৃষিযোগ ও সম্পত্তি, ঠিক আছে। কৃষির আবিষ্কার মানব সভ্যতার অর্থাৎ মানব সমাজের বিকাশের আরেকটা বৈপ্লবিক ঘটনা, ঠিক আছে। কৃষির আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে একটা বিকাশে, অর্থাৎ মানব সমাজকে অনেক দূর এগিয়ে দিয়েছে তোমার এই কৃষির আবিষ্কার। কেননা কারণটা কি হচ্ছে জানো, কারণটা হচ্ছে যে প্রাক কৃষি যুগের মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারে নাই। দেখো ওই যে পশুপালন সমাজের যুগটা যদি আমরা একটু দেখি, যে এখানে কি ছিল, সব জায়গায় কিন্তু পশুপালন করার জন্য তৃণভূমি পাওয়া যেত না, ঠিক আছে, আর সব জায়গায় কিন্তু পশু পাখি এভাবে পাওয়া যেত না। ফলে তারা কি করতো, মুভ করতে হতো বিভিন্ন জায়গায়। তাই এই জন্য ওই যুগটাকে কি বলেছি দেখো, খেয়াল করো, যে যাযাবর যুগ, ঠিক না। তারা এই পশু পাখি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতো। তারা কোনো জায়গায় কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে তখনও শিখেনি বা সম্ভবও হয়নি। তাই যখন কৃষির আবিষ্কার হলো, তখন কি করলো, মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। যাযাবর শ্রেণী পশুপালনের জন্য কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে বা ঘুরতে ফিরত। তাহলে দেখো যে সমাজবিজ্ঞানীরা যে জিনিসটা মনে করেন, কি মনে করেন, যে অধিকাংশ শিকারী ও খাদ্য সংগ্রহমূলক, অধিকাংশ শিকারী অর্থাৎ যে আগের যুগগুলায়, ঠিক আছে, কৃষিকাজকে সহজে গ্রহণ করতে চায় নাই। যে শিকারী এবং আদিম যুগে যেটা, ঠিক আছে, বা তারপরে পশুপালন যুগেও তারা কৃষিকাজকে সহজেই কি করতে চায়নি, সহজে গ্রহণ করতে চায়নি। কারণটা কি, কৃষিকাজে বেশি শ্রমের প্রয়োজন হয়, অর্থাৎ কৃষিকাজে বেশি শ্রমের প্রয়োজন হয় এবং একটা কৃষিকাজ, ঠিক আছে, একটা ফসল হতে অনেক দিন সময় লাগে, এই জন্য তারা সহজে এটা গ্রহণ করতে চায় না।
তবে পৃথিবীর অনেক অঞ্চলে প্রথম থেকে এক বিশেষ ধরনের সহজ পন্থায় তোমার এই কৃষিকাজের আবির্ভাব ঘটে, অর্থাৎ একটা সহজ পন্থার মধ্যে কৃষিকাজের আবির্ভাব ঘটে। সেই সহজ পন্থাটা কি, এটাকে কি তারা সমাজবিজ্ঞানীরা বা ইয়ারা নাম দিয়েছেন যে শিফটিং কাল্টিভেশন অথবা স্ল্যাশ অ্যান্ড বার্ন বলে থাকেন। আর এইটা তোমার এই ধরনের কৃষিটা আমাদের দেশে ঝুম চাষ নামে পরিচিত। তোমরা জানো যে ঝুম চাষ, যে কি পাহাড়ের গায়ে যে লতা পাতা কেটে ফেলা হয়, তারপর যখন এগুলো শুকিয়ে যায় তখন এ থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরানোর পরে কিছুদিন পরে এগুলো কি হয়, ছাই হয়ে যায়, ছাই হয়ে জমিতে থাকে। তারপর বৃষ্টি হলে পরে তখন গিয়ে তোমার কি করা হয়, তারপরে বীজ রোপণ করা হয়। তো এইভাবে তোমার এই ঝুম চাষটা হয়। তো এই ঝুম চাষটা একটা জায়গায় পরপর দুবার করা যায়, কিন্তু তৃতীয়বার বা তার পরে করা যায় না। তো এইভাবে তোমার আসলে এই যে অনেক দেশে, যেটা বললাম যে পৃথিবীর অনেক অঞ্চলে এইভাবেই কিন্তু কৃষিকাজের সূচনা ঘটছে, এবং আমাদের পাহাড়ি অঞ্চলে কিন্তু এটা এখনো এই ধরনের কৃষিকাজটা এখনো আছে। তাহলে দেখো যে কৃষিযুগের প্রধান সম্পত্তি কি ছিল। তো স্বাভাবিকভাবেই কৃষিযুগের প্রধান সম্পত্তি ছিল জমি, ঠিক আছে। এবং জমির মালিকানাকে কেন্দ্র করে সমাজে শ্রেণী বৈষম্য কি হয়, আরো বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ কেন বৃদ্ধি পায়, যারা বেশি জমির মালিক তারা স্বল্প জমির মালিক বা ভূমিহীনদেরকে মজুরির বিনিময়ে খাটাতে থাকে, ঠিক আছে। আবার দেখবা কখনো যুদ্ধ বিগ্রহের ফলেও পরাজিত পক্ষকে ভূমিদাসে পরিণত করা হয় বলে দেখা যায় ইতিহাসে। যেমন রোমান সভ্যতায় বা গ্রিক সভ্যতায় এই ধরনের ভূমিদাসদের দেখা যেত। তাহলে দেখো, তাহলে আমরা কি বললাম যে এই যুগের প্রধান সম্পত্তি কি, জমি, এবং জমিকে কেন্দ্র করে কি হচ্ছে, সমাজে বৈষম্য তৈরি হচ্ছে। অর্থাৎ যারা বেশি জমির মালিক তারা স্বল্প জমির মালিক বা ভূমিদেরকে কি করতো, মজুরির বিনিময়ে খাটাতো, ঠিক আছে। কখনো যুদ্ধ বিগ্রহে পরাজিত শক্তিকেও কি করা হতো, নিয়ে এসে তাদেরকে ভূমিদাসে পরিণত করা হতো। এটা দেখা গেছে ইতিহাসের কি গ্রিক এবং রোমান সভ্যতা এ ধরনের ভূমিদাসদের দেখা যেত। তবে কৃষি অর্থনীতিতে মানুষ কি করে, কৃষি অর্থনীতিতে মানুষ স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। কৃষি অর্থনীতিতে কি হচ্ছে, দেখো মানুষ এসে এখানে স্থায়ীভাবে, অর্থাৎ মানুষ যখন দেখলো যে বীজ বপনের পর তার ফল লাভের জন্য বেশ কয়েকটি মাস অপেক্ষা করতে হয়, ঠিক আছে, এবং কৃষিকাজ মানুষের খাদ্য সরবরাহ আরো নিশ্চিত করে, এবং কোনো কোনো অঞ্চলে উদ্ভূত ফসল ফলতে থাকে। এতে স্বাভাবিকভাবে উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করে একটা অবসর জীবন যাপনকারী শ্রেণীর উদ্ভব ঘটে। তাহলে দেখো এই কথাগুলোর মানেটা কি, দেখো যে কৃষি অর্থনীতিতে এসে যে কেন মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শিখে, যে মানুষের এখন কেন স্থায়ীভাবে বসবাস করতে, দেখো যে আগের পশুপালন সমাজে মানুষ সব জায়গায় কিন্তু পশুপালন করতে হলে তৃণভূমির প্রয়োজন হতো বা পশু পাখির সহজলভ্যতারও প্রয়োজন হতো। তো এইগুলো নিয়ে যেখানে তৃণভূমি বা যেখানে পশু পাখির খাবার পাওয়া যায় সহজে, তো সেই জায়গাগুলোতে তারা মুভ করতো। এই জন্য ওই সময়ের এটা ছিল শিফটিং অ্যান্ড কালচার। তো এই যুগে এসে, কৃষি যুগে এসে মানুষ যখন কৃষির আবিষ্কার করলো, তখন দেখলো যে একটা কৃষিতে, ঠিক আছে, বীজ বপনের পর একটা সময় লাগে সে ফসলটা ফলতে, তাই না। এবং তার ফলে যে তার যে খাদ্যের যে অনিশ্চয়তা ছিল সেটা দূর হয়, এবং কোনো কোনো অঞ্চলে যে অধিক পরিমাণে ফসল হয়, তার ফলে কি হচ্ছে, অনেকের উদ্বৃত্ত ফসল হচ্ছে। এতে এবং এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করে, এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করে একটা অবসরভোগী জীবন, একটা অবসর শ্রেণী, যাদের এই যে বাড়তি ফসল হচ্ছে, এরকম একটা আলাদা শ্রেণীর জন্ম হয়।
এরা কি করে, এই যে জন্ম হওয়ার পরে তাদের হাতে তাদের হাতে দেখে তো প্রচুর এই যে উদ্ভিদ ফসল আসছে, তার ফলে প্রচুর আসছে, তারা ক্রমে কি করে, তারা ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশ ঘটাতে তারাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। তারা যাদের হাতে বাড়তি উদ্ভিদ ফসল যারা ফলাইতে পারছে, এবং কৃষিতে এই যে উদ্ভূত ফসল সভ্যতার সূচনা ঘটে, এবং কৃষি সমাজই প্রথম স্থায়ী বসতির সমাজ। অর্থাৎ কৃষি সমাজই হচ্ছে প্রথম তোমার স্থায়ী বসতির সমাজ। এই জন্যই বলা হয় সিভিলাইজেশন ইজ অ্যান এগ্রিকালচারাল ফেনোমেনন, অর্থাৎ সভ্যতা হচ্ছে কৃষির অবদান। সভ্যতা হচ্ছে কি, কৃষির অবদান। সিভিলাইজেশন ইজ অ্যান এগ্রিকালচারাল ফেনোমেনন, অর্থাৎ সভ্যতা হচ্ছে কৃষির অবদান। তাহলে দেখো যে আমরা দেখলাম যে কৃষি যুগে ও সম্পত্তি, অর্থাৎ তাহলে কৃষি যুগের প্রধান সম্পত্তি কি ছিল? জমি। ঠিক আছে, এখন সেই জমিতে যারা বাড়তি ফসল ফলাইতে পারছে, তাহলে তাদের কি হচ্ছে, তারাই কিন্তু আস্তে আস্তে কি করছে, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে গেছে, এবং তাদের মাধ্যমে আস্তে আস্তে কি হচ্ছে তোমার এই যে সভ্যতার, ঠিক আছে, তারাই কি করে যে নগর জীবনের বিকাশ এর সূচনাটা তাদের মাধ্যমেই ঘটেছে। তাহলে দেখো, এবং আরেকটা বৈশিষ্ট্য যে কৃষি যুগে কি হয়েছে, যে স্থায়ী সভ্যতার, মানুষের স্থায়ী সভ্যতার সূচনা হয়েছে কৃষি যুগে। আর এর আগের যুগগুলোতে কিন্তু মানুষের কোনো স্থায়ী বসতি ছিল না, বা স্থায়ীভাবে মানুষ বসবাস করতো না। তারা কারণ আদিম যুগেও দেখা যেত বা প্রচলন যুগে দেখা যেত, মানুষ কিন্তু যাযাবরের মতো তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো। এবং কৃষি যুগে এসে যেহেতু খাদ্যের নিশ্চয়তা তৈরি হয়েছে, উদ্বৃত্ত ফসল হয়েছে, তার ফলে কি হচ্ছে, তাদের একটা জীবন ধারণের নিশ্চয়তা আসছে, ফলে তারা স্থায়ীভাবে বসবাস করা শিখে গেছে। এখন আসো যে আমরা সর্বশ্রেষ্ঠা নিয়ে আলোচনা করব যে শিল্প যুগ। কৃষি যুগের পরে শিল্প যুগ আসে। কৃষি যুগের সম্পত্তির তালিকার ইয়ের সাথে সঙ্গে সঙ্গে, ঠিক আছে, শিল্প যুগে যা যোগ হয় তা হলো কি, ক্ষুদ্র এবং বৃহদায়তন, ক্ষুদ্র ও বৃহদায়তন যন্ত্রচালিত কলকারখানা, ছোট ও বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক উদ্দেশ্যে লগ্নকৃত ঘরবাড়ি ও উন্নত যানবাহন ইত্যাদি। দেখো যে শিল্প যুগে উৎপাদন পদ্ধতিতে আরেকটি কি আছে, উৎপাদন পদ্ধতিতে আরেকটি পরিবর্তন আছে। সেটা হচ্ছে যে বিদ্যুতের আবিষ্কার এবং বিদ্যুতের ব্যবহার উৎপাদনকে বহুগুণে বৃদ্ধি করে। সামন্ত কৃষি যুগের ক্ষয়িষ্ণু দাস ব্যবস্থা কি হয়, তখন লোপ পেয়ে যায়। এরা তখন কি হয়, এই যে দাসরা মুক্ত হয়, এবং তারা কি করে, তারা কোনো কলকারখানায় মজুরির বিনিময়ে কাজ করতে থাকে। তারা এই যে আগের সামন্ত যুগে বা যুগে ভূমিদাসরা, এবং দেখবা যে পশ্চিম ইউরোপে তখন কি হয়, এই যে মুক্ত শহর গড়ে ওঠে, এবং শহরগুলো গড়ে উঠতে থাকে। ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক লেনদেন কাজে রাষ্ট্রের হস্তক্ষেপ না করার নীতি এই সমস্ত দেশগুলো গ্রহণ করতে থাকে। অর্থাৎ যে শহর কেন্দ্রিক যে সভ্যতাগুলো, এগুলো আস্তে আস্তে কি করতেছে, তোমার শিল্প কারখানা বা এদিকে ঝুঁকে পড়তে থাকে, এবং রাষ্ট্র কি করে, যে এইসব লেনদেন বা অর্থনৈতিক কাজে রাষ্ট্র হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করে। প্রত্যেকেই যার যার ব্যক্তিগত সম্পত্তি উৎপাদনের কাজে ব্যবহার করে মুনাফা অর্জন করতে থাকে। এবং আস্তে আস্তে কি হয়, দেখো আস্তে আস্তে ক্ষুদ্র শিল্প কারখানার জায়গা দখল করে বৃহদায়তন শিল্প, এবং ভূমিতেও অর্থাৎ কৃষিতেও কি যান্ত্রিক পদ্ধতির ব্যবহার বৃদ্ধি পায়। এর ফলে যেটা হয় কি, উৎপাদন বেড়ে যায় বহুগুণে, এবং তার ফলে সমাজের সৃষ্টি হয় নানা অর্থনৈতিক শ্রেণী,
এবং সম্পত্তি হস্তান্তর, বেচা কেনা, লগ্নি এগুলো বেড়ে যায় বহুগুণে, এবং সমাজ হয় অধিকতর গতিশীল। সমাজে কি আসে? গতিশীলতা বৃদ্ধি পায়, এবং তার সাথে সাথে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে সমাজে বৈষম্য বেড়ে যায় বহুগুণে। অর্থাৎ সমাজে মানুষের মধ্যে যে বৈষম্য সেটাও বেড়ে যায় বহুগুণে। এবং দেখবা যে এই শিল্প সমাজে এসেই ব্যক্তিগত সম্পত্তির যে ধারণাটা এটা পরিপূর্ণ বিকাশ পায়। অর্থাৎ এখানে তবে এখানে দেখবা যে মানুষের যে ব্যক্তিগত সম্পত্তি, ঠিক আছে, ব্যক্তিগত সম্পত্তিটা অর্থাৎ এর পরিপূর্ণ বিকাশ ঘটে এই শিল্প সমাজে। সেহেতু বলা যায় যে সেহেতু যে পুঁজিবাদী সমাজে, ঠিক আছে, এই পুঁজিবাদী সমাজে মানুষের সমাজে ব্যক্তিগত সম্পত্তির কি হয়? পরিপূর্ণ বিকাশ ঘটে। এবং আসলে এই জন্য যে জিনিসটা হলো যে সমাজে পুঁজিবাদ ও ব্যক্তি মালিকানা উৎপত্তিভাবে জড়িত। পুঁজিবাদ এবং ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ পুঁজিবাদী সমাজগুলোতে কি আছে? তোমার ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, এবং অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে তোমার ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেওয়া হয়। এবং এই জন্য তারপরে যে সমাজটা শিল্প সমাজের পরে আসে তোমার সমাজতান্ত্রিক সমাজ, অর্থাৎ রাষ্ট্রীয়, তারপরে সমাজতান্ত্রিক সমাজের পরে বলেন ইয়েরা যে তারপরে আসবে সাম্যবাদী সমাজ। তাহলে দেখো যে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে সম্পত্তির বিবর্তন। এখন তোমরা যে জিনিসটা পড়বে তোমাদের বইয়েগুলোতে সুন্দরভাবে দেওয়া আছে যে সম্পত্তির বিবর্তনটা। এগুলা যদি থ্রোলি তোমরা বারবার ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা ধরতে পারবে, হিন্টসগুলো বা উদ্দীপকের মধ্যে দেওয়া থাকলে তোমরা সেই জিনিসটা তোমরা ধরতে পারবে। যেমন ধরো সম্পত্তির বিবর্তনটা যে আদিম যৌগ সম্পত্তি, তারপরে দেখবা যে পশুপালন যৌগ সম্পত্তি, তার কৃষি যৌগ সম্পত্তি এবং শিল্পযোগ এবং সম্পত্তি, প্রত্যেকটা সম্পত্তি আলাদা করে তোমাদের সুন্দর করে তোমাদের বইগুলোতে আলোচনা করা আছে এবং উদাহরণ ধরে সেই আলোচনাটা করে দেওয়া আছে। এখন এই লেকচারটা বারবার শুনবে তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে। এই করোনা দেখো, করোনা কিন্তু আবার বেড়ে গেছে। তোমরা অহেতুক বাইরে ঘোরাঘুরি না করে তোমরা কি করবে? বাসায় থেকে একটু পড়াশোনায় মনোযোগ দাও। এই করোনার এই ঊর্ধ্বগতি আবার কিন্তু মানুষের জীবনে কি দুর্যোগ বয়ে আনছে, এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় থাকবে, এবং মনোযোগ দিয়ে যেই চ্যাপ্টারগুলো তোমাদের পড়ানো হলো এবং সেইগুলো ভালো করে দেখবে। এই বলে আজকে এবং তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।